সন্দেশখালী ঘটনা বড়সড় স্বস্তিতে ইডির আধিকারিকরা। পুলিশের অতি সক্রিয়তা নিয়ে বিস্ময় প্রকাশ বিচারপতির। ইডির বিরুদ্ধে হওয়া এফআইআর এর উপর স্থগিতাদেশ হাইকোর্টের। সন্দেশখালীর ঘটনায় বড়সড় স্বস্তিতে ইডি আধিকারিকরা। পুলিশের অতি সক্রিয়তা নিয়ে বিস্ময় প্রকাশ বিচারপতির। রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে সন্দেশখালীতে আক্রান্ত রক্তাক্ত হন ইডি আধিকারিকরা। সেই ঘটনায় ইডির বিরুদ্ধেই অভিযোগ দায়ের হয় স্থানীয় নাজার থানায়। পাশাপাশি শতপ্রণোদিত মামলা দায়ের করে রাজ্য পুলিশ। এফআইআরকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। ইডির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর উপর স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী 31 মার্চ পর্যন্ত থাকবে স্থগিতাদেশ। ওই সময় পর্যন্ত পুলিশ কোনো তদন্ত করতে পারবে না, নির্দেশ বিচারপতি মান্থার। রাজ্যের কাছে কেস ডায়েরি তলব করেছে আদালত। ওই এফআইআর নিয়ে রাজ্যকে হলফনামা দিতে হবে আগামী 22 জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। ইডির আইনজীবী এসবি রাজু এবং ধীরজ ত্রিবেদী আদালতে জানান, রেশন নিয়ে বড় দুর্নীতি হয়েছে। তার ভিত্তিতে ইডি তল্লাশি অভিযানে গিয়েছিল। সেখানে ইডি অফিসারদের বিরুদ্ধে আক্রমণ করা হয়েছে। আর ওই ঘটনায় উল্টে ইডি অফিসারদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে এফআইআর দায়ের হয়েছে। ঘটনার দিন আক্রমণের মুখে পড়তে হয়েছে তদন্তকারীদের। পুলিশ সেই সময় কোনো পদক্ষেপ নেয়নি, আইন কন্ট্রোলের বাইরে চলে যায়। পুলিশ আমাদের নামেই অভিযোগ নথিবদ্ধ করেছে। ইডি অফিসাররা তাদের তদন্ত করতে ওখানে গিয়েছিল। এফআইআর কপি আমাদের হাতে দেওয়া হয়নি। এফআইআর কপি পাওয়ার আবেদন জানিয়ে অন্য আদালতে মামলা হয়েছে। এখানে ওই এফআইআর বাতিলের আবেদন করছে। বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, অভিযোগকারী কে? ইডির আইনজীবী আদালতে জানান, অভিযোগকারী শেখ শাহজাহানের কর্মচারী দাদের বক্স মোল্লা। পাশাপাশি পুলিশও শতপ্রণোদিতভাবে একটি মামলা করেছে। তাদের দাবি সার্চ ওয়ারেন্ট ছিল না, যদিও তারা জানে না এই ধরনের পিএমএলএ অ্যাক্টে অভিযুক্তের বাড়িতে যেতে সার্চ ওয়ারেন্ট লাগে না। অন্যদিকে এফআইআর কপি পাবলিক ডোমেনে দেওয়া নেই। এরপরেই বিচারপতি রাজাশেখর মান্থা কেন্দ্রীয় তদন্তকারীদের উদ্দেশ্যে জানতে চান, ইডি অফিসাররা কি বাড়িতে প্রবেশ করেছিলেন? ইডির পক্ষের আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, না, ঢুকতে পারেনি। তার আগেই উত্তপ্ত হয় পরিস্থিতি। শাহজাহানের বাড়ির সামনে দাঁড়িয়ে তাকে ডাকা হয়, কিন্তু তার কোনো সাড়া পাওয়া যায়নি। অনেকবার ফোন করা হয়েছে। শাহজাহানের মোবাইল নম্বর ব্যস্ত বলছিল। অফিসারদের অনুমান, সেই সময় শাহজাহান নিজের অনুগামীদের ফোন করছিলেন। কল রেকর্ড থেকে জানা যাচ্ছে, শাহজাহানের ফোন থেকে 28টি কল করা হয়েছে। সেই সময় টাওয়ার লোকেশন বলছে শাহজাহান বাড়ির মধ্যেই ছিলেন। পূর্ব পরিকল্পিতভাবে প্রায় 3000 লোক আনা হয়েছিল। ইডি অফিসারদের ওপর আক্রমণ হয়। 7:15 নাগাদ ইডি শাহজাহানের বাড়িতে গিয়ে খোঁজ খবর করেন। এফআইআর দায়ের হয়েছে, কিন্তু তা প্রকাশ্যে আনা হয়নি। বিচারপতি ইডির উদ্দেশ্যে বলেন, কখন আপনারা যান ওখানে, আর ঘটনা কখন হয়? ইডির আইনজীবী আদালতে বলেন, 7:15 নাগাদ ইডি আধিকারিকরা পৌঁছন। তার 45 মিনিট পর তাদের ওপর অত্যাচার শুরু হয়। পুলিশকে জানিয়ে ওখানে যাওয়া হয়েছিল। পিএমএলএ অ্যাক্ট অনুযায়ী জানানোর কোনো দরকার নেই, তাও আমরা জানিয়েছিলাম পরিস্থিতি বিবেচনা করে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং আইনজীবী দেবাশিস রায় জানান, সুপ্রিম কোর্টের ললিতা কুমারী রায় মোতাবেক অভিযোগ পেয়ে পুলিশ এফআইআর গ্রহণ করে। ইডি বলছে কোনো নাম নেই, কিন্তু এফআইআর এ নাম আছে। অভিযোগপত্রে লেখা আছে, ইডি অফিসাররা একজনের বাড়িতে যায়, সেখানে বাড়ির মূল দরজা ভাঙচুর করে। বাড়িতে মহিলা ও শিশুরা ছিল। ভয় দেখিয়ে তাদের অত্যাচার করে। বাড়িতে 1,35,000 টাকা ছিল, তা চুরি হয়ে যায়। তাই ললিতা কুমারী রায় মোতাবেক এটা এফআইআর হিসেবে গণ্য করা হয়েছে। বিচারপতি রাজাশেখর মান্থা রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, এফআইআর করার আগে ন্যূনতম অনুসন্ধান করেছিলেন? ধরুন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপর আক্রমণ করা হয়েছে, ন্যূনতম অনুসন্ধান না করেই কি সঙ্গে সঙ্গে এফআইআর লিখতে বসে যাবেন? আপনার রায় কি সে কথা বলছে? পুলিশের দুটো অভিযোগ নেওয়ার প্রক্রিয়ার মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। একটা ঘটনার সঙ্গে অন্যটা মেলানো যাচ্ছে না। রাজ্যের আইনজীবী বলেন, সব অভিযোগের ক্ষেত্রে বিবেচনা করে দেখা হয়েছে, তারপর এফআইআর করা হয়েছে। ইডি মিডিয়া দ্বারা পরিচালিত হয়েছিল। পুলিশের কাছে অভিযোগ এলে সেটা খতিয়ে দেখা কাজ। কেউ নিরাপত্তা চাইলে তা দেওয়া হয়, কিন্তু কোথায় গন্ডগোল হবে তা আগে থেকে ধারণা করা পুলিশের পক্ষে সমস্যা। পুলিশ খবর পেয়ে ওই ইডি অফিসারদের উদ্ধার করে নিয়ে আসে। ওসি শুভাশিস প্রামাণিক সব দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। বিচারপতি মান্থা বলেন, একজন সকাল 10:30 নাগাদ থানায় গেলেন। পুলিশকে বললেন, গন্ডগোল হচ্ছে, মহিলা শিশুদের উপর আক্রমণ করা হচ্ছে, টাকা চুরি করেছে। পুলিশ এফআইআর নিল আর ওসি স্বাক্ষর করে দিলেন। আবার দুপুর 1:30 নাগাদ আরেকজন গিয়ে থানায় উল্টো ঘটনা বলল। তার অভিযোগের ভিত্তিতেও এফআইআর করা হলো, আর তাতেও ওসি স্বাক্ষর করে দিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, অভিযোগ পাওয়ার পর প্রাথমিক তদন্ত করে সেটা এফআইআর হিসেবে গণ্য করা যায়।
সেটার কি হবে? আপনি অভিযোগ পেলেন আর তদন্তে ছাপিয়ে পড়লেন। সব অভিযোগের ক্ষেত্রে কি একই ঘটনা ঘটে? ওই সময় ওসি উপস্থিত ছিলেন থানায়। প্রত্যেক অভিযোগের শেষে ওসির সই আছে। সকালে অভিযোগ এলো, তাতে সই করেছে ওসি। পরে নিজের বয়ানে অন্য কথা লিখে সই করেছেন, সেটা আবার আলাদা। ওসির নিজের কথার উপর কোনো দখল নেই। পিনাকি সরকার নামে যে অফিসার ঘটনা দেখতে গেল, তার সঙ্গে কথা বললেন না ওসি। ওসি ও পিনাকির বয়ানে দুটো আলাদা কথা, দুটো এফআইআর এর ভিন্ন বয়ান রয়েছে। এরপরেই কার্যত ক্ষোভের সুরে বিচারপতি মান্থা বলেন, সেই সময় পুলিশের একবারও মনে হলো না একই ঘটনা নিয়ে এফআইআর করে গেল। আগে যে এসেছিল সে অন্য কথা বলেছে, তখন দ্বিতীয় জনকে পুলিশ তো সে কথা বলবে। তা না করে চোখ বন্ধ করে ওসি স্বাক্ষর করে দিল। পুলিশের এটা কি ধরনের বোকামির কাজ? এখানে কোনো চালাকি করা হয়ে থাকতে পারে। কোনটা আগে এবং কোনটা পরে হয়েছে তা নিয়ে এফআইআর কপি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠাতে পারি। আগামী 22শে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। বেশ কিছু প্রশ্ন করা হয়েছে, যেমন যে সময়ে অভিযোগ করা হয়েছে তার কিছুক্ষণের মধ্যেই এফআইআর হিসেবে ট্রিট করা হলো। রাজ্য পুলিশের এত সক্রিয়তা কেন, প্রশ্ন করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। পাশাপাশি আরও প্রশ্ন তিনি তুলেছেন, ওসির এক কথা, অফিসারের আর এক কথা, দুটো বয়ানের মধ্যে আলাদা কেন? প্রশ্ন কলকাতা হাইকোর্টের। আগামী 31শে মার্চ পর্যন্ত বহাল থাকবে এমনটাই নির্দেশিকা দিয়েছেন। ক্যামেরায় মদন সরকারের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।